প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সবাইকে ঈদুত্তর শুভেচ্ছা। আজকে আমার সম্মান চতুর্থ বর্ষের ছাত্রদের সঙ্গে তৃতীয় ক্লাস। তো এক্ষেত্রে আমরা শুরু করেছিলাম আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্প দিয়ে। বিগত ক্লাসগুলোতে আমরা দুটো গল্প পড়েছি। তো সেখানে পড়তে গিয়ে আমরা আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্পের যে বিষয় বা প্রকরণ বা আমরা যে চিত্রটি দেখতে পাই, তার ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, সে বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে তার যে জীবনধারা, এই জীবনধারা থেকে কিন্তু সেই বিষয়গুলো এমন একটা পর্যায়ে যা একেবারে আমাদের গ্রামীণ যে জনজীবন আছে, সেই জনজীবনের প্রতিচ্ছবিকেই তিনি তার গল্পগুলোতে তুলে ধরেছেন। আমরা দেখি যে তার যে গল্পগুলো, এই গল্পের মধ্যে গ্রামীণ যে পটভূমি, সেই পটভূমিগুলো রয়েছে। তাছাড়া তার গল্পের মধ্যে শহরের পটভূমি এগুলো রয়েছে। আমরা দেখি যে তার যে 5টি গল্পগ্রন্থ আছে, এই গল্পগ্রন্থের মধ্যে আমরা যে ধরনের গল্পগুলোকে দেখি, এক একটা এক এক ধারা। তো তিনি তার গল্পের মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক বা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করেও লিখেছেন, এবং গ্রামীণ যে পটভূমি আছে সে বিষয়টিকে কেন্দ্র করেও লিখেছেন। তো আমরা দেখি যে এই যে মানুষের যে মনস্তাত্ত্বিক বিকারগুলো, আবার আমরা দেখি যে পুরনো ঢাকার সংস্কৃতি বা সেখানকার যে জনজীবন, সেই জনজীবনের বৈশিষ্ট্য কীরকম, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তার গল্পগুলো লিখেছেন। আমরা আজকে যে গল্পটি পড়ব, পায়ের নিচে জল, এই গল্পটি একটি গ্রামীণ পটভূমি কেন্দ্রিক। তো আমরা দেখি যে যেহেতু আখতারুজ্জামান ইলিয়াসের বাড়ি বগুড়া অঞ্চলে ছিল, তো সেক্ষেত্রে আমরা দেখি যে বগুড়ার যে জনজীবন এবং তার দেখা যে জীবন, সেই জীবনকে কিন্তু তিনি তার গল্পের মধ্যে উপস্থাপন করেছেন। আমরা একটা জিনিস খেয়াল করব যে তার গল্পের মধ্যে শুরুটা হচ্ছে এরকম। শুরুর মধ্যেই আমরা দেখি যে গল্পের মধ্যে যেমন আছে, গুড়ের চা তবে নতুন রকম স্বাদ একটা পাওয়া যায়, কিন্তু মাথার উপর লোক দাঁড়িয়ে থাকলে কি রয়ে শয়ে চা খাওয়া চলে? দোকানের পাটখড়ির বেড়া, খড়ের চাল, বাঁশের খুঁটি সব সরানো হয়েছে। এখন এদের চা খাওয়া শেষ হলেই বেঞ্চিটা নিয়ে যেতে পারে। তাহলে আমরা দেখছি যে এই যে এখানে যে গল্পের কথা বলা হয়েছে, গল্প শুরুই হয়েছে এমন একটা যে গুড়ের চা, যা কিনা আমরা সাধারণত খেয়ে থাকি চিনির চা, কিন্তু এখানে লেখক বলেছেন যে গুড়ের চা, গ্রামে সে অঞ্চলের মানুষ গুড়ের তৈরি চাও খেয়ে থাকে। তো আমরা দেখছি যে সেখানে এমন একটা বিষয় উপস্থাপিত হয়েছে, সে বিষয়টা হচ্ছে এমন, একে তো গ্রামীণ পটভূমি, তারপরে আছে নদী ভাঙন। এখন বর্ষা সিজন, তো সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে মিডিয়াতে দেখে থাকো যে যেভাবে নদী ভাঙন হচ্ছে, বা আমাদের নদী তীরবর্তী অঞ্চলে যারা আছো আমাদের ছাত্ররা, তারা দেখবে যে এই যে নদী ভাঙনের যে কবল, এই কবলে কত অসহায় মানুষ বা এমনও আছে বিত্ত বৈভব সম্পন্ন মানুষও তারা নিঃস্ব হয়ে যায়। দেখা যাচ্ছে যে স্কুল কলেজ, মানুষের জমি জমা, ঘর বাড়ি সব কিছু বিলীন হয়ে যাচ্ছে নদী গর্ভে। তো আমরা দেখছি যে এখানে এই যে যমুনা নদীর কথা আমরা এই গল্পটিতে পাবো, যমুনা নদী, এই যমুনা নদীর ভাঙনের কবলে মানুষের জমি জিরাত কীভাবে নদী গর্ভে চলে যাচ্ছে। এরপর আমরা দেখছি যে নদী গর্ভে যাওয়ার পরে আমরা একটা জিনিস দেখব যে এখানে এই যে প্রেক্ষাপটগুলো যে বিলীন হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাওয়ার পরে সেই বিচ্ছিন্ন যে মানুষগুলো বা সেই মানুষগুলোর, এই মানুষগুলোর যে অবস্থা, সেই অবস্থা কিন্তু এক পর্যায়ে দেখা যাচ্ছে যে ওয়াপদার যে বাঁধ, যাকে আমরা যেমন বলি বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের উপরে এসে তারা বসবাস শুরু করে। এবং এই যে মানুষগুলো, একটা জিনিস আমরা খেয়াল করব যে আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্পে দুটো শ্রেণীর দিক আছে। একটা হচ্ছে উচ্চ শ্রেণী, এরপর আছে মধ্যবিত্ত শ্রেণী। আবার
মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই দুটো স্তর তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে মধ্যবিত্ত থেকে সৃষ্ট যোদ্ধার শ্রেণী, আরেকটা আছে মধ্যবিত্ত শ্রেণী যারা কিনা পোর খাওয়া এবং এরা ক্রমেই একেবারে দারিদ্র্যের যে সীমা, নিম্ন সীমা, সেদিকে চলে যাচ্ছে। তো এই দিকগুলো কিন্তু আমরা আত্মরুজ্জামান ইলিয়াসের ছোট গল্পে পেয়ে থাকি। একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে ব্রিটিশদের যে শোষণ, এই ব্রিটিশদের শোষণের যে মানসিকতা, সেই মানসিকতা কিন্তু এই শ্রেণীগুলো, বিশেষ করে উচ্চ শ্রেণী বা মধ্যবিত্ত যে যোদ্ধার শ্রেণীটা আছে, এই শ্রেণীর মধ্য দিয়েই কিন্তু বিকশিত হয়েছে। আমরা দেখি যে তারা দরিদ্র যে শ্রেণীগুলো আছে, সেই শ্রেণীগুলোকে নিয়ত শোষণ করে যাচ্ছে। এই শোষণের দিকটা কিন্তু আমরা আত্মরুজ্জামান ইলিয়াসের পায়ের নিচে জল গল্পের মধ্যে পেয়ে থাকি। আর আরেকটা জিনিস আমরা দেখব যে এখানে আত্মরুজ্জামান ইলিয়াস যেমন বর্ণনা করেছেন তার গল্পের মধ্যে, তিনি সেখানে দেখিয়েছেন যে শহরে মানুষ, গ্রামের মানুষ, যেমন করিম সাহেব গ্রামের মানুষ, তিনি যখন তার যে পৈতৃক সম্পত্তি বেশ ভালো ছিল এবং পড়াশোনা শিক্ষিত হয়েছে, এবং তিনি কি করছেন, তিনি শহরে চলে গিয়েছেন। শহরে চলে গিয়ে সেখানে আমরা দেখব যে এমন একটা অবস্থা যে সেখানে এই যে উচ্চবিত্ত শ্রেণীতে রূপান্তরিত হওয়া, সেখানে কি করছেন, তিনি বাইং হাউস দিয়েছেন এবং সেখানে এমন একটা অবস্থা যে তিন ছেলে, বড় ছেলে শিক্ষিত, মেজো ছেলে যুক্তরাষ্ট্রে পড়তে যাবে, ছোট ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আতিক নামের যে চরিত্র। তো এই যে চরিত্রগুলোর কথা বলা হয়েছে, সে চরিত্রগুলোতে এমন কিছু বিষয় বা বৈশিষ্ট্য রয়েছে যেগুলোতে আমরা দেখি যে এখানে এমন কিছু চরিত্রের কথা বলা হয়েছে যে চরিত্রগুলোতে সমাজতান্ত্রিক যে বৈশিষ্ট্যগুলো আছে, সে বৈশিষ্ট্যের মধ্যেও আমরা তার যে করিম সাহেবের যে বড় ছেলে, সে বড় ছেলের মধ্যে আমরা দেখি যে শহরে তারা আছে, শহরে বাড়িঘর করে, বিশেষ করে অভিজাত এলাকা ধানমন্ডি, সেখানে নতুন বাড়ি করে, তারপরে হচ্ছে গুলশানের মতো জায়গায় বাড়ি করে, গ্রামের জমি জিরে বিক্রি করে এনে গুলশানের মতো জায়গাতে বাড়ি করে সেখানে কোনো সমাজতান্ত্রিক বা বামপন্থীদের এম্বাসি হিসেবে ভাড়া দেওয়া, এরপরে ছোট মেজো ছেলেটাকে যুক্তরাষ্ট্রে পাঠানো, এ ধরনের চিন্তা ভাবনা আমরা দেখতে পাই। আরেকটা জিনিস আছে হচ্ছে এখানে যে আলতাফ মৌলবীর কথা বলা হয়েছে, এই আলতাফ মৌলবী এমন একটি চরিত্র যে চরিত্রের মধ্যে দিয়ে ভূমিহীনদের শোষণের কথা বলা হয়েছে। এই শোষণের মধ্য দিয়ে কিন্তু এমন একটি চরিত্রকে আত্মরুজ্জামান ইলিয়াস উপস্থাপন করেছেন যে চরিত্রের মধ্যে দিয়ে এমন পর্যায়ে যে যারা কিনা জোরদার বা জমিদারদের শিকার, শোষণের শিকার, এবং আমাদের দেখা যায় যে একটা জিনিস খেয়াল করবে যে এই যে সমাজ, যে আত্মরুজ্জামান ইলিয়াস যে মধ্যবিত্ত সমাজের কথা বলেছেন, এই মধ্যবিত্ত সমাজে আলতাফ মৌলভী এমন একটি চরিত্র যে কিনা সদা শোষণে ব্যস্ত থাকে, যে কিনা উঠতি যোদ্ধার, যাকে বলা যায় জমিদার না, যোদ্ধার। তার এক ছেলে মধ্যপ্রাচ্যে থাকে, যে কিনা অনেক টাকা পয়সা রোজগার করে এবং দেশে পাঠায়, আবার আরেক ছেলে একটা অফিসের, সরকারি অফিসের পিয়ন, এবং সেখান থেকেও এই যে সংস্কৃতিগুলো বর্তমান ক্ষেত্রে তোমরা দেখবে যে ছোট একটা চাকরি করেও রাতারাতি একজন মানুষ অনেক অর্থ সম্পদের অধিকারী হয়ে যাচ্ছে। এই দিকগুলো কিন্তু গ্রামীণ অঞ্চলে অহরহ দেখা যায়, এবং সেক্ষেত্রে তারা কিন্তু নিয়ম নীতিমালা, যাকে বলা যায় যে দুর্নীতিগ্রস্ত হয়ে কিন্তু এই কাজগুলো করে থাকে। তো আমরা দেখি যে এই যে আত্মরুজ্জামান ইলিয়াস যে জীবনকে তুলে ধরেছেন, সে জীবন কিন্তু এমন একটি জীবন যে জীবনে তিনি মধ্যবিত্তের যে
দুটো স্তর, সে স্তরকে দেখাতে চেষ্টা করেছেন। আবার দেখানো হয়েছে যে এখানে কিসমত সাকিদার, এই কিসমত সাকিদার হচ্ছে বর্গা চাষি, করিম সাহেবের বা আতিকের যে বাবা, তার দাদা প্রদত্ত যে জমি জমাগুলো আছে, সেই কিসমত সাকিদার তাদের আতিকদের আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে জমি জমাগুলো আছে, সেই জমি জমাগুলো বর্গা চাষি হিসেবে চাষ করে। তো সেক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখবে যে এখানে এই যে কিসমত সাকিদারের বাড়িতে যাওয়া আতিকের, এবং যেতে যেতে পথে আলতাফ মৌলভী তাকে নানাভাবে বোঝাতে চেষ্টা করছে যে গ্রামের মানুষ কী রকম, তারা কী ধরনের, কিভাবে মান্য করে আলতাফ মৌলভীকে। এবং আলতাফ মৌলভী টোটালি আমরা দেখতে পাচ্ছি যে নিজেকে কিন্তু একেবারে ফেরেশতা হিসেবে উপস্থাপন করছে, এবং তার যে ভাষ্য, সে ভাষ্যের মধ্যে তিনি জনগণকে বা গ্রামের যে অধিবাসী যারা আছে এদেরকে কিন্তু কোনো ধরনের নির্যাতন বা শোষণ করেন না, এ ধরনের সেন্টিমেন্ট কিন্তু আমরা আলতাফ মৌলভীর মধ্য দিয়ে দেখতে পাই। যা কিনা আমরা দেখি যে এখানে কিছু দিক আছে, যে দিকগুলোর মধ্যে আমরা এই যে সুযোগ সন্ধানী যে চরিত্র আলতাফ মৌলভী, এই আলতাফ মৌলভীর দিকটি কিন্তু আমরা দেখতে পাই। আরেকটা জিনিস আমরা দেখব যে এই আলতাফ মৌলভী মূলত যমুনা পাড়ের দেবডাঙ্গা যে গ্রাম, সে গ্রামের উঠতি জমিদার। এই উঠতি জমিদার হিসেবে তার যে গরিব মানুষের প্রতি সহানুভূতি থাকার কথা, তা কিন্তু আমরা দেখি না। এবং আমরা দেখি যে গরিব কৃষকের যে অসহায়তা, সে অসহায়তার সুযোগ নিয়ে কিন্তু এই আলতাফ মৌলভী কিন্তু সেই শ্রেণীটাকে শোষণ করতে থাকে। এবং এই যে গরিব মানুষগুলো, এই মানুষগুলোকে কিন্তু নিয়ত একটা চাপের মধ্যে রাখে। আমরা দেখি যে এই যে সেই মানুষগুলোকে একদিকে নদী ভাঙন, এরপরে আবার দেখা যাচ্ছে যে মানুষের বন্যা কবলিত হওয়ার ফলে দেখা যাচ্ছে যে জমি ডুবে যাচ্ছে, খাবার দাবার সেভাবে হচ্ছে না। তো এই দিকগুলো কিন্তু আমরা দেখি যে দারিদ্র্যের যে সীমা আছে, সেই দারিদ্র্যের সীমাটাকে কিন্তু আরও নিম্ন স্তরে দিয়ে দেয়। তোমরা একটা জিনিস খেয়াল করবে, এখন যে আমাদের সময় চলছে, সে সময়ে দেখো চিন্তা করে যে একটা শ্রেণী যারা ধনিক শ্রেণী, এরা কিন্তু এদের পকেটে কিন্তু ঠিকই টাকা পয়সা আছে, কিন্তু যে শ্রেণীটা গরিব, যে শ্রেণীটা খেটে খাওয়া, সে মানুষগুলোর অবস্থা কী? তো আমরা দেখছি ডাক্তারুজ্জামান ইলিয়াসের গল্পের মধ্যেও কিন্তু সেই বিষয়েরই অবতারণা করা হয়েছে। তো এখানে আমরা দেখি যে এখানে আলতাফ মৌলভীর যে পারিবারিক অবস্থান, সেই অবস্থানে তাকে আমরা দেখি উঠতি যোদ্ধার হিসেবে। এবং আমরা দেখি যে শহরের যে একটা দিক আছে, সেই দিকে আমরা আলতাফ মৌলভীর যে ছোট ছেলে, সে ছেলেটাকে দেখি যে কাজ করে শহরে। তো সেক্ষেত্রে আমরা দেখি যে এই যে অবস্থাটা, আবার আমরা দেখি যে আতিকের যে বাবা, তিনি কিন্তু শিক্ষিত। এবং আমরা দেখি যে এখানে এমন একটি বিষয়, যিনি সিভিল সাপ্লাইয়ের চাকরিজীবী এবং পরবর্তীতে ইন্টেন্ডিং যে বিজনেস আছে তাদের বিজনেস ফার্ম, সেই বিজনেস ফার্ম দিয়ে কিন্তু তিনি এমন একটা অবস্থানে চলে এসেছেন যা কিনা তাকে আমরা মধ্যবিত্ত বলতে পারি না, তিনি উচ্চবিত্তেরই সামিল হয়ে পড়েন। তো আমরা দেখি যে এই যে আতিক তার বাবার মৃত্যুর পরে জমি জমা বিক্রি করতে এসেছে, একটু আগেই বললাম কী কারণ তা। তো সেক্ষেত্রে আমরা দেখি যে যমুনার যে করাল গ্রাস, এই করাল গ্রাসে গ্রামের যে অধিবাসীরা আছে তারা কিন্তু অনেকেই তাদের আবাসভূমি হারিয়েছে। এবং হারিয়ে দেখা যাচ্ছে যে তারা কি করেছে, তারা ওয়াপদার যে বাঁধ আছে, সে যাকে আমরা বলি বেড়িবাঁধ, এই বেড়িবাঁধে গিয়ে আশ্রয় নিয়েছে। এবং আশ্রয় নেওয়ার ফলে এমন একটা অবস্থান তৈরি হয়েছে যে সেখানে এত মানুষ, এবং সেখানে ঘর তৈরি করার ফলে বাঁধের অবস্থা নড়বড়ে হয়ে যাওয়ার একটা আশঙ্কা আলতাফ মৌলভীর মধ্যে আছে। তো এখন এখানে যে শ্রেণীটা আছে আলতাফ মৌলভী, এই আলতাফ মৌলভীর চিন্তা কিন্তু মানুষগুলোকে নিয়ে নয়, তার চিন্তা হচ্ছে বাঁধ ভেঙে গেলে তার জমি তলিয়ে যাবে, স্কুল, হাসপাতাল এগুলো বন্যার পানিতে ডুবে যাবে। তো এই যে যার চিন্তা মানুষগুলোকে নিয়ে নয়,
তো সেক্ষেত্রে আমরা দেখি যে তার অবস্থান কিন্তু অনেকটা বৈষয়িক। তো তারপর আমরা দেখি যে আতিকের যে জমি বিক্রির যে একটা চিন্তা থাকে যে কিভাবে জমিটা বিক্রি করে টাকা নিয়ে যাবে, এবং কিসমত সাকিদারকে কিভাবে বোঝাবে যে আমি জমিটা বিক্রি করতে চাই। তো এক্ষেত্রে আমরা দেখি যে আলতাফ মৌলবী যে কিনা উঠতি জোরদার এবং তার হাতে কাঁচা পয়সা আছে, তো সেক্ষেত্রে আতিক ওরা সিদ্ধান্ত নেয় যে না, যে টাকা দিতে পারবে, ক্যাশ টাকা দিতে পারবে, তার কাছে আমরা জমিটা বিক্রি করব। সেক্ষেত্রে আমরা দেখি যে আলতাফ মৌলবীকে সঙ্গে করে নিয়েই আতিক কিসমত সাকিদারের বাড়িতে যায়, এবং বাড়িতে যাওয়ার পথেই আমরা দেখব যে এখানে বিভিন্ন ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এবং যাওয়ার পথে আমরা একটা জিনিস খেয়াল করব যে এখানে মানুষের যে অবস্থা বা জনজীবনের যে জীবনের গতি, এই গতি কোন দিকে যাচ্ছে সেই গতি সম্পর্কে যেমন আখতারুজ্জামান ইলিয়াস বলেছেন, সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পারি। যেমন এখানে একটা দিক আছে, সাধারণ যে মানুষ আছে সেই সাধারণ মানুষ যেমন আলতাফ মৌলবীর খেতে জন খাটার একটা দিক, যে যদি ধান কাটা হয় তাহলে আমাদেরকে যেন খবর দেওয়া হয়, বা জমি বর্গা দেওয়ার ক্ষেত্রে যে দিকটা, যেমন এখানে একটা দিক আছে যে আমাক না কিষান নেওয়ার কথা কছিলেন হুজুর। এই যে আখতারুজ্জামান ইলিয়াসের যে ভাষা, তিনি কিন্তু একেবারে গ্রামীণ ভাষাগুলোকে ব্যবহার করেছেন। তো সেই ভাষা কিষান, তারপর কছিলেন, এরপর আমরা দেখি যে এবং এদের যে অ্যাপ্রোচগুলো, যাকে আমরা বলি যে কথা বলার যে ভঙ্গিমাগুলো, এই ভঙ্গিমাগুলোকেও কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস একেবারে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তারপরে আমরা দেখি যে এখানে আলতাফ মৌলবীর কথার মধ্যেও যেমন আছে যে আলতাফ মৌলবীর চাপ দাড়ির ভেতর থেকে হাসির রশ্মি উদ্দিত হয়। তোমাক কই নাই কছিলাম তোমার বেটাক, তুমি বাপু বুড়া মানুষ হইয়া বিটিসোলের পিরান গাউদ দিছ, তোমাক দিয়া কাম হব। এই যে আমরা দৃষ্টিভঙ্গিটি দেখতে পাই যে এখানে এমন একটি দিক কথা বলা হচ্ছে, সে জনজীবন কেমন ছিল, যাতে একজন পুরুষ মানুষ সে কিনা তার বেশভূষা বা কাপড় চোপড় সম্পর্কে সচেতন নয়, এবং তার কোন পর্যায়ে গেলে মানুষ এ ধরনের হতে পারে যে একজন নারীর পরিধানের যে কাপড়, সেই পরিধানের কাপড় কিনে এনেছে একটা ব্লাউজের মতো, সেই ব্লাউজ পরে আছে। তাহলে একজন মানুষের অর্থনৈতিক অবস্থান কোন পর্যায়ে গেলে আমরা এই ধরনের সংলাপগুলো বা এই ধরনের মন্তব্যগুলো দেখতে পাই, তা আমরা আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগুলোর মধ্যে দেখি। আর আরেকটা জিনিস আমরা দেখব যে আখতারুজ্জামান ইলিয়াসের গল্পের মধ্যে যে চরিত্রগুলো আছে, এই চরিত্রগুলোর মধ্যে যে সুবিধাবাদী যে চরিত্রগুলো আছে, সে চরিত্রগুলোকে এমনভাবে তিনি অঙ্কন করেছেন যা কিনা গল্পটি পড়লে তোমরা কিন্তু একদম সুন্দরভাবে বুঝতে পারবে। তো সেক্ষেত্রে আমরা দেখব যে যখন আতিককে নিয়ে কিসমত সাকিদারের বাড়িতে যাওয়া হচ্ছে, এরপরে আমরা দেখি যে কিসমত সাকিদারের পরিবারের যে অসহায় অবস্থা, এরপরে আমরা দেখি যে আলতাফ মৌলবীর যে বিরক্তিকর আচরণ, এরপরে কিসমত সাকিদারের বর্ণিত যে মৃত আতিকের পিতার আতিকের যে বাবা, সেই বাবার যে কিসমত সাকিদারের সঙ্গে উঠা বসার বা যাকে আমরা বলবো যে তার সঙ্গে চলাফেরার সময় যে ধরনের ব্যবহার ছিল, সেটা ছিল অমায়িক। এই অমায়িক কথাবার্তাগুলো যখন কিসমত সাকিদার স্মৃতিচারণ করছে আতিকের কাছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এমনভাবে আতিক কিন্তু আর কিছুই বলতে পারছে না, এবং তার পিতার প্রতি কৃতজ্ঞতার এই যে এই অবকাশটুকু দেখেই কিন্তু আতিকের মনে এমন একটি বিষয়ে কাজ করে যে কিভাবে সে বলবে, এবং তার বলার ক্ষেত্রেও কিন্তু আমরা সে দিকটি দেখতে পাই। আরেকটা জিনিস আমরা দেখি যে আখতারুজ্জামান ইলিয়াসের যে কাহিনীর বুনন, এই বুনন কিন্তু
অসাধারণ যাকে আমরা বলবো। সেক্ষেত্রে যে মধ্যবিত্তের মধ্যে যে ভদ্রতা, এই ভদ্রতা মূলত গ্রামীণ বিত্তহীনের যে সারল্য বা সরলতা, এটা হচ্ছে এক ধরনের সংকট তৈরি করে থাকে মানুষের কথাবার্তার উপস্থাপনের ক্ষেত্রে। তো আমরা দেখি যে এটি আতিক যখন কিসমত সাকিদারের বাড়িতে যায় এবং কিসমত সাকিদার যে ধরনের আদর আপ্যায়ন আতিককে করে, সেই আদর আপ্যায়নের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে আতিক কিন্তু কনফিউজড হয়ে যায়, সে কীভাবে বলবে। তো সেক্ষেত্রে আমরা দেখি যে এই যে অবস্থান, সেই অবস্থানগুলো কীভাবে এসেছে সে দিকটি কিন্তু আমরা দেখি। আরেকটা জিনিস আমরা দেখব যে আতিক এবং কিসমত সাকিদার এই যে দুটো চরিত্র আছে, এই দুটো চরিত্রের মধ্যে যে প্রবণতাগুলো আমরা দেখি, এই প্রবণতার মধ্যেও কিন্তু আমরা গ্রামীণ মানুষের যে সরলতা, সেই সরলতা, এরপর আছে তাদের যে আতিথেয়তা, সেই আতিথেয়তার রূপান্তর কিন্তু আমরা দেখতে পাই। আর আরেকটা জিনিস আমরা দেখি যে কিসমত সাকিদারের যে পুত্র আকালু, সে আকালুর যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলোর মধ্যেও কিন্তু আমরা এমন একটি দিক দেখি যাতে কিনা মৌলবীর চরিত্রগুলো উন্মোচিত হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে আকালু যেমন বলেছে, আকালুর কথার মধ্যে আমরা দেখতে পাই যে সে আলতাফ মৌলবী সম্পর্কে বলেছে, একটু খেয়াল করো যে আকালের বছর গায়ের 6 আনি জমি তো তাই নিল, কিসের টাকা কিসের দাম, কয় মন ধান দিয়া কয়, চল রেজিস্ট্রি অফিসত চল, কত দলিল করে নিছে তার বলে হিসাব কিতাব নাই, মানুষকে ভিটা ছাড়া করছে, মানুষে এখন বান্ধের উপর ঘর তুললে তার গা কামড়ায়। তো আমরা দেখছি যে এখানে এই যে সংলাপ, এই সংলাপের মধ্য দিয়ে আলতাফ মৌলবীর যে আচরণ বা তার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে। আর আরেকটা জিনিস আমরা দেখি যে কিসমত সাকিদারের যে পুত্র একটা আছে, হচ্ছে একেবারে আমরা যাকে বলবো প্রতিবন্ধী, সেই প্রতিবন্ধী পুত্রের দিকেও কিন্তু আমরা দেখি যে যখন কিনা আতিক তার জমি বিক্রির কথা বলে, সে কথা বলার ক্ষেত্রেও আমরা দেখছি যে তার সেই তোতলানো ভঙ্গিতে বা ভাষার মধ্য দিয়েও কিন্তু সে বলে যাচ্ছে যে আমাদেরকে ভিটে ছাড়া করবেন না, আল্লাহ আপনার ভালো করবে, এই ধরনের দিকগুলো কিন্তু আমরা দেখি যে বলা হয়েছে তার সেই কথার মধ্য দিয়ে। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখব যে এখানে যে দৃষ্টিভঙ্গি ব্যবহার করা হয়েছে আতিকের কথার মধ্যে, আমরা দেখি যে সে কিন্তু বলতে পারছে না কিসমত সাকিদারকে জমি বিক্রির কথা, সে নানাভাবে মানে বলার চেষ্টা করছে। তো খাবার খেতে খেতে এক সময় আতিক বলে না, আলতাফ মৌলবী বলে দিচ্ছে যে তাদের জমি বিক্রির কথা। তো এখানে আমরা দেখি যে এই যে মানুষের যে দৃষ্টিভঙ্গিগুলো, সে দৃষ্টিভঙ্গিগুলো উঠে এসেছে। আর একটা জিনিস হচ্ছে আমরা একটা জিনিস দেখবো যে স্বার্থান্বেষী, তারপরে হচ্ছে ক্ষমতাবান যে মানুষ মৌলবী, এই মৌলবীর মতো যে মানুষেরা আছে, এই মানুষদের কবলে কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ, যাকে আমরা বলবো যে কৃষিভিত্তিক যে সমাজ, সে কৃষিভিত্তিক সমাজের একটা অংশ কিন্তু জিম্মি হিসেবে আছে। তো আমরা তাদেরকে দেখি যে তারা কিন্তু এখনও সক্রিয় হিসেবে কাজ করে। তো আমরা এই যে নিঃস্ব যে কৃষিভিত্তিক সমাজ আছে, সেই সমাজ কিন্তু এই শ্রেণীটার কাছে এখনও জিম্মি। তো আমরা দেখি যে আলতাফ মৌলবীর যে চরিত্রটি, সে চরিত্রের মধ্য দিয়ে কিন্তু আমরা সেই যোদ্ধার শ্রেণীর মূল চরিত্রকে উন্মোচন করা দেখতে পাই। আখতারুজ্জামান ইলিয়াসের গল্পের মধ্যে কিন্তু সেই দৃষ্টিটি বিদ্যমান। তো আমরা এখানে দেখি যে এখানে যে আতিক চরিত্রটি আছে, আতিক চরিত্রটি একটি মধ্যপন্থী চরিত্র, যে কিনা সিদ্ধান্তহীনতায় ভোগে যে কি করবে।
এবং সংকোচ বোধ করে। এবং দেখা যাচ্ছে যে যখন পিতার স্মৃতিচারণ করা হচ্ছে, কিসমত শাকিদার তার পিতা সম্পর্কে স্মৃতিচারণ করছে, সে কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়ছে। এবং আমরা দেখছি যে এবং স্মৃতিকাতর হয়ে পড়ছে। স্মৃতিকাতর হওয়ার এক পর্যায়ে আমরা দেখি যে তার যে দিক, সে বিষয় কিন্তু আমরা দেখি। আবার এখানে মানুষের যে সঙ্গবদ্ধ একটা রূপ, সে সঙ্গবদ্ধ একটা রূপকেও কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে বাঁধের উপর যে মানুষগুলো অবস্থান করছে, সে অবস্থানের মধ্য দিয়ে কিন্তু সে সঙ্গবদ্ধ রূপটার কথাও এখানে আখতার জামান ইলিয়াস দেখিয়েছেন। আর আরেকটা জিনিস আমরা দেখব যে এখানে একদিকে ভিটেমাটি হারা যে প্রতিবাদী মানুষের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরের কথাও কিন্তু এখানে আখতার জামান ইলিয়াস তুলে ধরেছেন। আরেকটা জিনিস হচ্ছে এবং তার বাবা সম্পর্কে কিসমত শাকিদারের যে কথাবার্তাগুলো, সেই কথাবার্তাগুলোতে আমরা দেখি যে সে কিন্তু এমন একটা পরিস্থিতিতে তার অবস্থা একটি পরিস্থিতিতে চলে যায় যে সে কিন্তু আর তখন কিসমত শাকিদারকে বলতে পারে না জমি বিক্রির কথা বা কী করবে সে, এবং তখন সে চিন্তা করে কিভাবে আমি এখান থেকে চলে যাব। আবার আরেকটা জিনিস আমরা দেখি যে এখানে আতিকের চরিত্রের মধ্যে আমরা এই দিকটি দেখতে পাই। আর যে চরিত্র আছে যে এখানে কিসমত শাকিদার যে চরিত্র আছে, সে কিসমত শাকিদারের চরিত্রের মধ্যে আমরা দেখি যে তার চরিত্রটি হচ্ছে একেবারে বিনয়ী একটা চরিত্র। সে মুনিবের একেবারে কাছের বা অন্তরের মানুষ হিসেবে আছে। তো এখানে আমরা দেখছি যে সে অশিক্ষিত হলেও সৎ চরিত্র হিসেবে এখানে তাকে দেখানো হয়েছে। এরপরে তার যে পুত্র আকালু, সে আকালু চরিত্রের মধ্যেও কিছুটা প্রতিবাদী স্বর দেখানো হয়েছে। আর আমরা দেখি যে এই যে প্রতিবাদী একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের মধ্য দিয়ে কিন্তু আখতার জামান ইলিয়াস সাধারণ মানুষগুলোর একটা রূপকে তৈরি করেছে। তো আমরা দেখি যে যেমন তার কথার মধ্যে দিয়ে আছে যে জমি তো আমাগই, আমরা হইলাম বান্দের জমিনদার। তো এই ধরনের কথা যার মধ্যে দিয়ে আসে, তাকে কিন্তু আমরা এমন সচেতন চরিত্র রূপে তাকে আমরা দেখতে পাই। আরেকটা জিনিস আমরা দেখি যে পায়ের নিচে জল গল্পটির মধ্য দিয়ে আখতার জামান ইলিয়াস কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আলোচনা করেছেন, যা কিনা আমরা দেখছি যে যখন কিনা দেখা যাচ্ছে যে আতিক বাঁধের উপর দিয়ে আলতাফ মৌলবীর সঙ্গে যাচ্ছে, সে যাওয়ার সময় এখানে কয়েকটা বিষয় তুলে ধরেছে আখতার জামান ইলিয়াস। সেটা হচ্ছে প্রথমত দেখানো হয়েছে যমুনার নদী ভাঙনকে। এই নদী ভাঙনে গৃহহীন হচ্ছে, একদম ঘর বিলীন হয়ে যাচ্ছে নদীর জলে, যে ঘর ছাড়া হয়ে যাচ্ছে অধিকাংশ মানুষ গ্রামে। এরপরে আমরা দেখছি যে তাদের আশ্রয়স্থল হচ্ছে গিয়ে বাঁধ। আর আমরা দেখছি যে এখানে মানুষের যে জীবনধারা, সে জীবনধারায় একজন মানুষের যে জীবন সম্পর্কে মূল্যায়ন, সেই মূল্যায়নও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা দেখছি যে এই যে মানব জীবন, সেখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বিষয় আছে যে এক মহিলা এসেছে তার সন্তানের আর্জি নিয়ে, বা সন্তানের যে দিক, সন্তান সম্পর্কে আহাজারি করছে। এই আহাজারি করার ক্ষেত্রেও কিন্তু সেই দিকটি আছে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে এমন একটা শ্রেণী আছে, যে শ্রেণীটা হচ্ছে যে যে শ্রেণী হচ্ছে শহর কেন্দ্রিক, শহরে চলে যাচ্ছে, গ্রামের যে ভিটে মাটি সব কিছু বিক্রি করে তারা শহরের দিকে চলে যাচ্ছে। এই শহরের দিকে যাওয়ার গিয়ে সেখানে স্থায়ী হওয়ার একটা দিক রয়েছে, গ্রামের সব জমে জমা বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে। তো আমরা এখানে দেখছি যে এই যে তারা
অর্থ উপার্জনের আশায়, যে গ্রামের যে বিষয় আশয় আছে, এই বিষয় আশয় কে কী করছে, উপেক্ষা করে তারা শহরের দিকে ধাবিত হচ্ছে, যা কিনা আমরা দেখি যে সুবিধাবাদীদের ক্ষেত্রেই পড়ে। তো আমরা দেখছি যে এখানে নিম্নবিত্ত শ্রেণীর চেতনা আছে, সেই শ্রেণীর চেতনার যে একটা জাগরণের ইঙ্গিত দেয়া হচ্ছে, যে বাঁধের উপর অবস্থানরত যে মানুষগুলো, সে মানুষগুলোর কথাবার্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা সেদিকটি দেখতে পাই, এবং সর্বহারা মানুষদের যে একটা অবস্থান, সেই অবস্থানটা কিন্তু ব্যাপক হয়ে ওঠে। আর আরেকটা জিনিস আমরা দেখি যে এই পায়ের নিচে জল গল্পটি কিন্তু একটা প্রতীকী ব্যঞ্জনা রয়েছে, যা হচ্ছে এখানে আখতারুজ্জামান ইলিয়াসের যে গল্প, এই গল্প কিন্তু নিছক গল্প নয়, এটা কিন্তু একেবারে গ্রামীণ যে মানব জীবন, গ্রামীণ যে জীবন, সে জীবনকে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং আমরা দেখি যে এখানে এই গল্পের মধ্যে দিয়ে যে নদী কেন্দ্রিক একটা সমাজ, এবং এখানে যোদ্ধার যে শ্রেণীগুলো আছে, সেই শ্রেণীর যে যৌথ শাসন, যাকে আমরা বলবো যৌথ শাসন, শোষণের ফলে যে সৃষ্ট যে একটা নিরন্ন ভূমিহীন মানুষের যে চিত্র উপস্থাপিত হয়, সে চিত্রই কিন্তু আমরা ইলিয়াসের গল্পের মধ্যে দেখতে পাই। তো আমরা এখন এই যে যা আখতারুজ্জামান ইলিয়াসের গল্পের মধ্যে প্রত্যক্ষ রূপটিকে তুলে ধরে, এখন আমরা দেখি যে সমাজে একটা শ্রেণীর মানুষের কাছে যে সম্পদ কুক্ষিগত হতে থাকে, এই কুক্ষিগত হতে থাকা এবং যে বৈষম্য বা বঞ্চনাগুলো গ্রামীণ জীবনে দেখা দেয়, সে জীবনটা যে কী ধরনের অভিশপ্ত, সেই অভিশপ্ত জীবনকে কিন্তু আমরা দেখি যে আখতারুজ্জামান ইলিয়াস তার পায়ের নিচের জল গল্পের মধ্যে তুলে ধরেছেন। আর আরও একটা জিনিস আমরা দেখি যে এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার একটা প্রত্যয় কিন্তু লেখক তার গল্পের মধ্যে তুলে ধরেছেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা বিষয় বা প্রকরণগত দিকে যেমন দেখতে পাই যে এখানে মানুষের আচার আচরণ, তারপরে হচ্ছে ভাষা, এরপরে পোশাক আশাক, খাওয়া দাওয়া যা আছে সব কিছুই কিন্তু আমরা দেখব যে বগুড়া অঞ্চল কেন্দ্রিক। তোমাদের যাদের বাড়ি বগুড়ার দিকে আছে, তারা তো জানো যে কী ধরনের বিষয়গুলো সেখানে, বিষয় বৈশিষ্ট্যগুলো রয়েছে। তো যা কিনা অঙ্কনে আখতারুজ্জামান ইলিয়াস অসাধারণত্ব দেখিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা দেখি যে এখানে কিসমত শাকিদারের যে ভাষাগুলো, সে ভাষাগুলোর মধ্যে দিয়েও সে দিকটি উন্মোচিত হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আখতারুজ্জামান ইলিয়াসের যে ভাষা, গল্পের যে ভাষা, তার গল্প উপন্যাস দুটোর ক্ষেত্রে যে ভাষাগুলো ব্যবহার করেছে, তিনি কিন্তু গ্রামীণ জীবনের যে ভাষাগুলো, তারপরে পুরান ঢাকার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলোকেও কিন্তু তিনি তার গল্প উপন্যাসে দেখিয়েছেন। আর আরও একটা দিক হচ্ছে, আমরা দেখি যে তার গল্পের মধ্যে তিনি প্রবাদ প্রবচন এগুলোর ব্যবহারও করেছেন। এরপরে সেখানে চিত্রকল্পের ব্যবহারও রয়েছে। আর আরেকটা জিনিস আমরা দেখি যে গ্রাম জীবন ও নিসর্গের এমন নিখুঁত বর্ণনা কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস অসাধারণভাবে তার গল্পে উপস্থাপন করেছেন, যা একজন অভিজ্ঞ মানুষের মতোই তিনি করেছেন, এবং অভিজ্ঞতা সম্পন্ন বলা যায়। আর আরেকটা জিনিস আমরা দেখি যে তিনি ছোট অবস্থাতে গ্রামে বড় হলেও তারপরে তিনি কিন্তু শহরে হয়ে গেছেন, শহর কেন্দ্রিক জীবনযাপন করেছেন, কিন্তু তারপরেও তিনি কিন্তু গ্রামের যে চিত্র, সেই চিত্রকে ভোলেননি, এবং সে জীবনকে কিন্তু তিনি একদম সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এবং তার গল্পগুলোতে আমরা সে দিকটি দেখি যে তার গল্পের মধ্যে সামাজিক মানুষের নানাবিধ সমস্যা, এরপরে আমরা দেখছি যে নিম্নবিত্তের যে অন্যাভাব এই দিকটি, এরপরে হচ্ছে গৃহহীন মানুষের যে আহাজারি, সে দিকগুলো কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস
আখতারুজ্জামান ইলিয়াসের গল্পে অসাধারণত্ব লাভ করেছে। তো আমরা দেখি যে এখানে আরেকটা জিনিস খেয়াল করবে যে আখতারুজ্জামান ইলিয়াস তার গল্পের মধ্যে যে শ্রেণী চেতনার কথা বলেছেন, এই শ্রেণী চেতনা কিন্তু তার গল্পের মধ্যে বিদ্যমান। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখি যে সরাসরি এই শ্রেণী চেতনার যে প্রতিরোধটা, এটা না থাকলেও তিনি কিন্তু সে দিক থেকে পাঠককে আশাবাদী করে তোলেন, এ কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি। আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে যে এখানে যে বিষয়গুলোর কথা বলা হয়েছে, আমরা এই গল্পটির মধ্যে দেখব যে এখানে মানুষের যে মন মানসিকতা, এই মন মানসিকতার যে দিকটি, এই দিকটি কিন্তু একটি অসাধারণ দিক, যা আমরা দেখি যে গৃহহীন একেবারে নিরন্ন যে মানুষগুলো, এই মানুষগুলোর মধ্যে কিন্তু সে দিকটি বিদ্যমান। আর আরেকটা জিনিস হচ্ছে এর মধ্যে যে বর্গা চাষ, যারা অন্যের জমিতে কাজ করে, অন্যের জমিতে ফসল ফলিয়ে নিজের জন্য একটা অংশ নিয়ে বাকি 2 অংশ যেমন তাদেরকে দিয়ে দিতে হয়, এর চিত্রটা কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস অসাধারণভাবে উপস্থাপন করেছেন। তো সেক্ষেত্রে আমরা দেখি যে এখানে যেমন প্রশ্ন হলে যদি প্রশ্ন করা হয় যে আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্পে যে ভূমিহীন মানুষদের যে জীবনযাপন প্রণালী বা জীবনযাপনের যে অবস্থা, সে অবস্থা কিভাবে বর্ণিত হয়েছে আলোচনা করো। এরপরে বিষয় প্রকরণের দিকগুলো সম্পর্কে যেমন আসে, বিষয় প্রকরণ সম্পর্কে আলোচনা করো, এই দিকগুলো কিন্তু আমরা তার গল্পের মধ্যে দিয়ে দেখি এভাবে হতে পারে। তো আমরা দেখছি যে তার পায়ের নিচে জল গল্পটি, এর মধ্য দিয়ে আমরা কি দিকগুলো দেখলাম? এখানে আমরা দেখলাম যে প্রথমত হচ্ছে যমুনার ভাঙন, এই ভাঙনের ফলে সৃষ্ট যে দারিদ্র্য, যে নদী তীরবর্তী মানুষগুলো কী ধরনের দারিদ্র্যের শিকার হয়। এরপর আমরা দেখছি যে গ্রামীণ যে যোদ্ধার শ্রেণী আছে, সে যোদ্ধার শ্রেণীগুলো কিভাবে মানুষকে শোষণ করছে, এই শোষণের দিকটা আমরা দেখি। এরপরে হচ্ছে শহরে যে একটা সভ্যতা তৈরি হচ্ছে, সেই শহরে মানুষদের রূপান্তর কীরকম হচ্ছে, সেই দিকটাও কিন্তু আমরা দেখি। এরপরে আমরা দেখছি যে মানুষের যে সরলতা, গ্রামীণ মানুষের বা গ্রামীণ জীবনের মানুষদের যে সরলতাগুলো, এই সরলতাগুলো আখতারুজ্জামান ইলিয়াস সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তোমরা আশা করি গল্পটা পড়ে ফেলবে এবং পড়ে দেখবে যে কোথায় কোথায় সমস্যা হচ্ছে, পরে আমাকে সেগুলো আমার সঙ্গে কথা বলে তোমরা বিষয়গুলো সম্পর্কে ধারণাটা আরও স্পষ্ট করে নেবে আশা করি। তো আজকে পর্যন্তই ক্লাস নিচ্ছি, আগামী ক্লাসে দেখা হবে এবং আগামী ক্লাসে আমরা পরবর্তী গল্প নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের এখানে আর 3টি গল্প মনে হয় বাকি আছে, তো এই 3টি গল্প আমি আলাদা আলাদাভাবে আলোচনা করে এবং বিষয় ও প্রকরণগত দিকগুলো নিয়ে আলোচনা করে তারপরে তোমাদের সঙ্গে আমরা এর যে প্রাসঙ্গিকতা বা অপ্রাসঙ্গিকতা কীভাবে এসেছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং প্রশ্নভিত্তিক আলোচনা করবো। আর যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তখন তো আমরা ক্লাসে ফিরে যাব, ক্লাসে ফিরে গিয়ে তখন আমরা আমাদের যে স্বাভাবিক যে পড়ালেখা সেভাবে আমরা উপস্থাপন করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।